নমস্কার। জ্যোতিষে রাহুকে সবথেকে রহস্যময় গ্রহ বলা হয়। রাহুর রহস্য উদ্ঘাটন করা সাধারণ মানুষ তো দূরের কথা, জ্যোতিষীদের কাছেও তা অত্যন্ত কঠিন এবং দুরূহ ব্যাপার। এই রাহু কেতুকে নিয়ে জ্যোতিষীদের মধ্যেও বিভিন্ন রকমের মতবিরোধ রয়েছে। কারো কারো মতে আমাদের এই যে জোডিয়াক সাইন রয়েছে তাতে রাহু কেতুর কোনো নিজস্ব ঘর নেই। আবার কেউ কেউ বলেন এই কুম্ভ রাশির ঘরটা রাহুর নিজের ঘর। কারো কারো মতে রাহু কেতুর উচ্চস্থ বা নিচস্থ কোনো স্থান হয় না। কেউ কেউ বলেন এই মিথুন রাশিতে রাহু উচ্চস্থ থাকে আর ধনু রাশিতে রাহু নিচস্থ থাকে। আবার কারো কারো মত অনুসারে বৃষ রাশিতে রাহু উচ্চস্থ, বৃশ্চিক রাশিতে রাহু নিচস্থ। অনেকের মতে রাহু কেতুর কোনো দৃষ্টি হয় না। আবার কোনো কোনো জ্যোতিষী বলেন যে বৃহস্পতির মতো রাহু কেতুরও পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি রয়েছে। আবার কোনো কোনো জ্যোতিষ পুস্তকে বলা হচ্ছে রাহুর দ্বাদশ দৃষ্টিও রয়েছে। আমাদের পামিস্ট্রিতেও রাহু স্থান বিভিন্ন বইতে বিভিন্ন পাবেন। কারো কারো মতে আমাদের তালু অর্থাৎ পামের এই মাঝামাঝি জায়গাটা রাহু স্থান। কেউ কেউ বলেন বুড়ো আঙুলের উৎসস্থলের উপরের অংশটা রাহু স্থান। এই রাহু কেতুকে নিয়ে যতদিন জ্যোতিষ শাস্ত্র থাকবে এইরকম ভ্রম, ইলিউশন, দ্বিধা, দ্বন্দ্ব থেকেই যাবে। তার কারণ হলো বিভিন্ন ক্লাসিক্যাল টেক্সটগুলোতে বিভিন্নভাবে রাহু কেতুকে বর্ণনা করা হয়েছে। তবে আপনারা যে কোনো জ্যোতিষ বই পড়ুন না কেন সেখানে বলা হবে যে রাহু এইভাবেতে অবস্থান করলে, অর্থাৎ আপনার ধরুন ফার্স্ট হাউস বা ফোর্থ হাউস বা সেভেন্থ হাউসে রাহু রয়েছে, সেখানে রাহু যদি শুভ অবস্থায় থাকে এই রকম একটা ফল পাবেন, আবার অশুভ থাকলে এই রকম একটা ফল পাবেন। এখন সাধারণ জ্যোতিষ শিক্ষার্থী যারা তারা বুঝে উঠতে পারে না তার রাহু আদৌ শুভ রয়েছে না অশুভ রয়েছে, তাই ফলাফল ঠিকমতো বুঝতে পারেন না। এই রাহু কেতুকে ডিকোড আমরা কিভাবে করতে পারি, কি কি পদ্ধতি আমাদের ফলো করা উচিত তা আমি আলোচনা করব। এই নিয়মগুলো আমার নিজস্ব কোনো নিয়ম নাই, সব নিয়মগুলোই আপনারা BPHS অর্থাৎ বৃহৎ পরাশরীয় হোরাশাস্ত্রে পেয়ে যাবেন কিংবা লঘু পরাশরীতে পেয়ে যাবেন। এইবারে রাহু সম্পর্কে ব্যাসদেব রচিত যে নবগ্রহ স্তোত্র রয়েছে তাতে রাহুকে কি হিসাবে বর্ণনা করা হচ্ছে আমরা একটু শুনে নেব। সেখানে নবগ্রহ স্তোত্রে বলা হচ্ছে অর্ধ কায়ম মহাবীরম চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়াং গর্ভ সম্ভূতং তং রাহু প্রণমাহম। অর্থাৎ অর্ধেক দেহ থাকলেও রাহুকে মহাবীর বলা হচ্ছে। মহাবীর বা বীর কথাটা এলেই আমাদের একটা গ্রহের কথা মনে পড়ে, সেটা হলো মঙ্গল। কারণ মঙ্গলের সাথে শক্তি, সামর্থ্য, ঊর্জার সম্পর্ক রয়েছে। কিন্তু ব্যাসদেব মঙ্গলকে মহাবীর বলছেন না, তিনি বলছেন মঙ্গলকে কুমারং শক্তি হস্তঞ্চ, অর্থাৎ যার হাতে শক্তি আছে। মহাবীর বলছেন রাহুকে, কারণ হলো রাহু যে কোনো বিপরীত পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে কাজ করার সামর্থ্য রাখে। যে কোনো নেগেটিভ পরিবেশ বা নেগেটিভ পরিস্থিতিকে আপনার প্রতিকূল থেকে অনুকূল বা পজিটিভে আনার সামর্থ্য রাখে এই রাহু। এই রাহু আপনার জন্মকুণ্ডলিতে শ্রেষ্ঠ ফল দেবে যদি আপনার হরোস্কোপের মধ্যে উপচয় ভাবে, অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ ভাবেতে রাহু অবস্থান করে। আমি এক্ষেত্রে মিনকে লগ্ন হিসাবে আজকে আলোচনা করব। অর্থাৎ এই মিন হলো আপনার লগ্ন, এখান থেকে তৃতীয় ভাব, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি গুনি এই তৃতীয় ভাবে অর্থাৎ বৃষ রাশিতে যদি আপনার রাহু মহারাজ অবস্থান করে, ষষ্ঠ ভাব অর্থাৎ এই সিংহ রাশির ঘরেতে যদি
রাহু থাকে, দশম ভাব ধনু রাশির ঘরেতে যদি রাহু থাকে, কিংবা একাদশ ভাব এই মকর রাশির ঘরেতে যদি রাহু অবস্থান করে, আপনার জন্মকুণ্ডলীটা আর কিন্তু সাধারণ জন্মকুণ্ডলী রইল না, এই জন্মকুণ্ডলীটা স্পেশাল একটা জন্মকুণ্ডলী হয়ে গেল। এই হরোস্কোপের মধ্যে রাহু যোগা প্রডিউসিং প্ল্যানেট হয়ে যাবে। রাহু যে কোনো ছোট জায়গা থেকে আপনাকে তুলে টপ লেভেলে নিয়ে যেতে পারে। এই তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ভাবেতে রাহু অবস্থানের জন্য আপনার প্রসপারিটি বাড়বে, অর্থাৎ আপনার জীবনে উন্নতি অনেক হবে, আপনার লংজিভিটিও বাড়বে, অর্থাৎ আপনার আয়ু বাড়বে। এর মধ্যে এই তৃতীয় ভাবেতে রাহুর অবস্থান শ্রেষ্ঠ মানা হয়, তার কারণ হলো তৃতীয় ভাব আমাদের কারেজের ভাব, পুরুষার্থের ভাব, আমাদের প্রবল ইচ্ছা শক্তির ভাব। এই তৃতীয় ভাবেতে রাহু অবস্থান করলে আপনাকে অসীম ইচ্ছা শক্তি দেবে, আপনার সাহসিকতা প্রচণ্ডভাবে বেড়ে যাবে এবং পুরুষার্থ অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই তৃতীয়ভাবে রাহুর অবস্থান যে কোনো নেগেটিভ পরিস্থিতিকে পজিটিভ বানাতে পারে। ষষ্ঠ ভাবেতে রাহুর অবস্থানও শ্রেষ্ঠ, কারণ ষষ্ঠ ভাব আমাদের রোগ, রিপু, ঋণের ভাব। ষষ্ঠ ভাবেতে রাহু থেকে রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে, সহজেই আপনার রোগ হবে না, যে কোনো বা রোগ হলেও খুব সহজে আপনি ওভারকাম করতে পারবেন। আপনার শত্রুকে নাশ করবে, কোর্ট কেসে আপনাকে বিজয়ী করবে, ঋণ নাশ করবে। ষষ্ঠ ভাবেতে রাহু থাকলে কম্পিটিশন বা প্রতিযোগিতায় আপনাকে জয়ী বানাবে। দশম ভাবেতে রাহু অবস্থান শ্রেষ্ঠ, কারণ দশম ভাবটা আমাদের কর্মভাব। একাদশ ভাবেতেও রাহুর অবস্থান শ্রেষ্ঠ, কারণ একাদশ ভাবও ইচ্ছা পূর্তির ভাব, লাভের ভাব। এই দুই ভাবেতে রাহু মহারাজ থাকলে আপনি কর্মের জন্য বা ইচ্ছা পূর্তি, উচ্চাকাঙ্ক্ষা পূরণ, লাভ, আয় বৃদ্ধির জন্য যে কোনো নেগেটিভ পরিবেশের সাথে মোকাবিলা করবেন এবং আপনি জীবনে জয়ী হবেন। এবারে বাকি ভাবগুলোতে রাহু অবস্থান করলে কিরকম ফল দেয়। প্রথমে চলে আসছি তৃতীয় ভাবেতে রাহুর কথা বললাম, তার অপোজিট এই নবম ভাবেতে যদি আপনার রাহু মহারাজ অবস্থান করে। রাহু কেতু নিয়ে একটা সূত্র সবসময় মাথায় রাখবেন, রাহু বা কেতু যে হাউসে অবস্থান করবে, অর্থাৎ যে ঘরে অবস্থান করবে, তার লর্ডশিপ বা তার স্বামিত্ব বা তার অধিপতিত্ব নিয়ে নেয়। অর্থাৎ নবম ভাবেতে রাহু অবস্থান করলে রাহু নবম অধিপতি হয়ে যাবে। এক্ষেত্রে রাহু যদি একা অবস্থান করে তাহলে সেই রাহু নবম পতির মতো কাজ করবে, অর্থাৎ ত্রিকোণ অধিপতি, অত্যন্ত শুভ এই রাহু হয়ে যাবে। অর্থাৎ নবম ভাব থেকে আমরা ধর্ম বিচার করি, পিতার বিচার করি, আমাদের ভাগ্যের বিচার করি, এই সমস্ত জিনিসে উন্নতি ঘটাবে এবং পজিটিভিটি নিয়ে আসবে। কিন্তু রাহু কেতুর সাথে যে গ্রহ অবস্থান করবে বা রাহু কেতুর সাথে যে গ্রহ সম্পর্ক তৈরি করে, সেই গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের হরোস্কোপে। আমাদের হরোস্কোপের মধ্যে তিনটে ভাবকে অত্যন্ত শুভ বলা হয়। সেই তিনটে ভাব হলো আমাদের প্রথম ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব। এই তিনটে হচ্ছে ত্রিকোণ ভাব। এই তিনটে ভাবের অধিপতি হরোস্কোপে সর্বদা শুভ। তার সাথে সাথে দশম ভাবকেও শুভ হিসাবে সাধারণত ধরা হয়। এখন আমরা এই তিনটে ভাবের অধিপতিরা কে কে আমাদের হরোস্কোপেতে আমরা নির্ণয় করে নেব। যেমন এক্ষেত্রে এই মীন লগ্নের জন্ম ছক হলে ফার্স্ট হাউসের অধিপতি বা প্রথম ভাবের অধিপতি বৃহস্পতি, পঞ্চম ভাবের অধিপতি হয়ে যাবে চন্দ্র, আর নবম ভাবের অধিপতি হয়ে যাবে মঙ্গল।
তার সাথে সাথে দশম ভাবের অধিপতি আবার বৃহস্পতি হয়ে যাচ্ছে। এই তিনটে ভাবের অধিপতির সাথে যদি রাহু মহারাজ অবস্থান করে তাহলে সেই রাহু অত্যন্ত শুভ হয়ে যাবে। অর্থাৎ নবম ভাবেতে আমার রাহু রয়েছে, রাহুর সাথে এই তিনজনের মধ্যে যে কোনো একজন রয়েছে। এক্ষেত্রে ধরুন রাহুর সাথে আমার বৃহস্পতি রয়েছে, তাহলে সেই রাহু অত্যন্ত শুভ ফল দেবে। অর্থাৎ আমাদের ভাগ্যের বৃদ্ধি ঘটাবে, পিতার থেকে লাভ দেবে, গুরুর থেকে লাভ দেবে, আমাদের ধর্ম ভাব বৃদ্ধি করবে। আর একটা নিয়ম হলো আমাদের হরোস্কোপে ত্রিসরায়ের অধিপতিগুলো, অর্থাৎ 3, 6, 11 এই তিনটে ভাবকে ত্রিসরায়ের অধিপতি বলা হয়, ভাবের অধিপতিগুলো। কারণ এই তিনটে ভাব থেকে আমরা কাম, ক্রোধ, লোভের বিচার করে থাকি। এই তিনটে ভাবের অধিপতিরা সর্বদা অশুভ ফল দিয়ে থাকে। তার সাথে সাথে অষ্টম এবং দ্বাদশ ভাবকেও নিউট্রাল বলা হলেও এদের অশুভত্বের দিকে ঝোঁক বেশি। তাই এই তিন ভাব তার সাথে সাথে অষ্টম দ্বাদশ ভাবের অধিপতিরা একটা হরোস্কোপেতে অনেকাংশে অশুভ ফল নিয়ে আসে। যেমন ধরুন এই মীন লগ্নের ক্ষেত্রে তৃতীয় ভাবের অধিপতি হয়ে যাবে শুক্র, ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে যাবে সূর্য অর্থাৎ রবি, একাদশ ভাবের অধিপতি শনি, একই রকম ভাবে অষ্টম ভাবের অধিপতি শুক্র আর দ্বাদশ ভাবের অধিপতিও শনি। তাহলে ধরুন এই নবম ভাবেতে রাহু রয়েছে, তার সাথে যদি এই সমস্ত অশুভ ঘরগুলোর যে কোনো একটা অধিপতি, ধরুন রাহুর সাথে শুক্র বসে গেল, তাহলে কিন্তু সেই রাহু অশুভ ফল দিতে পারে। অর্থাৎ আমাদের গুরুর থেকে লস বা ভাগ্যের হানি, কিংবা পিতার সঙ্গে বনিবনার অভাব বা পিতার থেকে হানির সম্ভাবনা থেকে যাচ্ছে। এইবারে চলে আসছি তার পরের ঘর, অর্থাৎ ষষ্ঠ ভাবের অপোজিট যে ঘরটা রয়েছে, এই দ্বাদশ ভাবেতে যদি রাহু মহারাজ অবস্থান করে। দ্বাদশ ভাবেতে রাহুর অবস্থান সম্পর্কে জ্যোতিষ গ্রন্থে কিন্তু খুব একটা ভালো কিছু বলা হয় না। দ্বাদশ ভাবেতে রাহু থাকলে বলা হয় সে বেড প্লেজার অর্থাৎ শয্যা সুখের জন্য খরচ করবে, তার জেল গমনও হতে পারে, ফিমেলদের পেছনে খরচ করবে সে। কিন্তু সেই খরচ কখন করবে? কারণ দ্বাদশ ভাব হলো ব্যয়ের ভাব। যখন এই ত্রিসরায়ের অধিপতির সাথে রাহু অবস্থান করবে, অর্থাৎ ধরুন এই রাহুর সাথে এই সমস্ত নেগেটিভ হাউসগুলোর কোনো একটা স্বামী বসে গেল, ধরুন রাহুর সাথে শনি বসে গেল, তাহলে সেই রাহু ভীষণ রকম ভাবে অশুভ ফল দেবে। অর্থাৎ শয্যা সুখের পিছনে খরচ, ফিমেলদের পিছনে খরচ, কিংবা জেল গমনও করাতে পারে। দ্বাদশ ভাব আমাদের মুক্তির ভাব, দ্বাদশ ভাব আমাদের দানেরও ভাব, তাই চ্যারিটিরও ভাব হলো দ্বাদশ ভাব। তাই দ্বাদশ ভাবেতে রাহুর সাথে যদি এই সমস্ত শুভ গ্রহগুলো বসে থাকে, ধরুন দ্বাদশ ভাবেতে রাহুর সাথে রয়েছে চন্দ্র, সেক্ষেত্রে আপনাকে দানি বানাবে, আপনি মুক্তির জন্য খরচ করবেন, ভালো কাজের জন্য খরচ, কিংবা চ্যারিটি করবেন। এইবারে চলে আসছি আপনার যদি এই দশম ভাবের অপোজিট অর্থাৎ এই 4th হাউসে বা চতুর্থ ভাবেতে রাহু মহারাজ অবস্থান করে। চতুর্থ ভাবেতে রাহুকে আপনারা দুরকম ভাবে এরকম ভাবে ডিকোড করতে পারেন। রাহু যদি কোনো এই সমস্ত শুভ গ্রহের সাথে রয়েছে, ধরুন রাহুর সাথে রয়েছে মঙ্গল,
তাহলে চতুর্থ ভাব অর্থাৎ বড় ঘর, বড় বাড়ি, লাক্সারি, বড় গাড়ির সুখ আপনাকে দেবে। কিন্তু এই অশুভ গ্রহের কোনো একটার সাথে রাহু যদি চতুর্থ ভাবেতে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার মাতৃ স্নেহ থেকে আপনাকে দূরে করতে পারে, বা জন্মস্থানে বা ঘরের মধ্যে কোনো শান্তি নেই, জন্মস্থান থেকে দূরে আপনাকে পাঠাতে পারে, মানসিক শান্তির অভাব আপনার থাকতে পারে। চলে আসছি একাদশ ভাবের বিপরীত অর্থাৎ এই পঞ্চম ভাবেতে রাহু যদি অবস্থান করে। পঞ্চম ভাবেতে রাহু যদি এরকম শুভ গ্রহের সাথে থাকে, অর্থাৎ আপনার লগ্নের জন্য শুভ গ্রহ, যেমন মীন লগ্নের ক্ষেত্রে ক্ষেত্রে বৃহস্পতির সাথে যদি আপনার রাহু মহারাজ অবস্থান করে, তাহলে আপনার মধ্যে একটা খুব সুন্দর বা তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে আসবে, কূটনৈতিক বুদ্ধি আপনার থাকবে। বুদ্ধি বলে আপনি অনেক যুদ্ধ জয় করবেন, হাই ইন্টুইশন দেবেন, অর্থাৎ পূর্বানুমান ক্ষমতা প্রচণ্ডভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে, স্পেকুলেটিভ গেইন দেবেন, অর্থাৎ ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আপনি লাভ করে বেরিয়ে আসবেন। তবে পঞ্চম ভাবেতে যদি এই অশুভ গ্রহের সাথে রাহু মহারাজ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কুবুদ্ধি বা দুর্বুদ্ধি আসবে, এডুকেশনে ব্রেক আনতে পারে, সন্তান থেকে অখুশি বা সন্তান প্রাপ্তিতে বাধা, মিসক্যারেজের সমস্যাও আসতে পারে। চলে আসছি এবার বাকি ভাবগুলোতে রাহু কিরকম ফল দিতে পারে। ধরুন রাহু এই দ্বিতীয় ভাবেতে অবস্থান করছে, এক্ষেত্রে রাহু যদি এই শুভ গ্রহদের সাথে থাকে, তাহলে একরকম ফল দেবে। আপনার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট বাড়বে, কুটুম্ব বড় হবে, আপনার ধনস্থানের উন্নতি ঘটাবে। কিন্তু যদি অশুভ গ্রহগুলোর সাথে রাহু অবস্থান করে, সেক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা ওঠানামা করবে, অর্থ আয়ে যেমন একটা সমস্যা আসবে, অর্থ আয় হলেও উল্টো পথে বা নেগেটিভ পথে অনেক সময় ইনকাম দেয়, ইনসিকিউরিটি ফিলিংস নিয়ে আসবে, কুটুম্বের মধ্যে অর্থাৎ ফ্যামিলির মধ্যেও একটা বাদ বিবাদ আপনার সাথে চলবে। অষ্টম ভাবেতে রাহুর অবস্থান স্বভাবতই সবাই খারাপ বলবে, কিন্তু অষ্টম ভাবেতে রাহু খুব ম্যাজিক্যাল রাহু। শর্ত হলো এই সমস্ত ভালো গ্রহের সাথে অষ্টম ভাবেতে যদি আপনার রাহু অবস্থান করে, আপনাকে ওভারনাইট ওয়েলদি করাতে পারে। কারণ অষ্টম ভাব হলো আমাদের হঠাৎ প্রাপ্তি বা আকস্মিকতার ভাব। এই অষ্টম ভাবেতে রাহু অবস্থান করলে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আনতে পারে, উত্তরাধিকার সূত্র থেকে আপনাকে প্রচুর প্রাপ্তিও দিতে পারে। কিন্তু অষ্টম ভাবেতে রাহু যদি অশুভ গ্রহের সাথে থাকে, সেক্ষেত্রে জীবনে হঠাৎ করে কিছু সমস্যা চলে আসতে পারে, হঠাৎ প্রবলেম, সাডেন প্রবলেম, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ডিপ্রেশন বা কোনো ক্রনিক ইলনেসে আপনাকে ভোগাতে পারে। বাকি রয়েছে দুটো ভাব। আপনার এই ফার্স্ট হাউসে যদি রাহু মহারাজ অবস্থান করে, ফার্স্ট হাউসে রাহু শুভ গ্রহদের সাথে রয়েছে, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ভীষণ মাত্রায় বাড়বে, লোকে আপনাকে চিনবে, জানবে, আপনাকে মানবে, আপনার নেতৃত্বকে স্বীকার করে নেবে। নেতা নেতা ভাব আপনার মধ্যে একটা চলে আসবে।
এবং মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু যদি অশুভ গ্রহের যে কোনো একটা ফার্স্ট হাউসে এই রাহুর সাথে আপনার থেকে যায়, তাহলে আপনার এক তো হেলথ প্রবলেম ঘটাবে, দ্বিতীয়ত আপনার মধ্যে কাম, ক্রোধ, লোভ যত বয়স বাড়বে উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে। চলে আসছি সপ্তম ভাবেতে রাহু থাকলে, যদি এরকম শুভ গ্রহের সাথে থাকে তাহলে আপনার ব্যবসায় লাভ বা বিবাহ সূত্র থেকে লাভ ঘটাবে, পার্টনারশিপ থেকে আপনি লাভ পাবেন। কিন্তু অশুভ গ্রহের সাথে সপ্তম ভাবেতে রাহু থাকলে নিজের কালচারের বিপরীতে গিয়ে বিবাহ বা নিজের ধর্মের বিপরীতে বিবাহ, অন্য ট্র্যাডিশনে গিয়ে বিবাহ দিতে পারে। বিবাহ সূত্র থেকে অনেক সমস্যা আসার সম্ভাবনা থাকছে, পার্টনারশিপ থেকেও লস আসার সম্ভাবনা প্রবল থাকছে। এই রকম ভাবে আমরা একটা পদ্ধতির মাধ্যমে রাহুকে ডিকোড করতে পারি। রাহুকে ডিকোড করার আরো দুটো পদ্ধতি আছে। রাহু যে ভাবেতে অবস্থান করছে, অর্থাৎ যে হাউসে অবস্থান করছে, সেই হাউস লর্ড কোন ভাবেতে আছে তা আপনাকে জানতে হবে, অর্থাৎ রাহুর ডিসপোজিটার কোথায় আছে। যেমন ধরুন রাহু এই কর্কট রাশিতে অবস্থান করছে, এই কর্কট রাশির মালিক হলো চন্দ্র। এই চন্দ্র গ্রহটা কোথায় রয়েছে আপনার হরোস্কোপে তার উপরেও রাহুর ফল অনেকাংশে নির্ভর করে। এছাড়াও আপনার নবাংশ চক্রে রাহু কেমন ভাবে রয়েছে তার উপরেও রাহুর ফল অনেকাংশে নির্ভর করে। আজকের মতো তাহলে এতটুকুই। ধন্যবাদ সকলকে।